আমাদের আজকের গল্প ওয়েস্টার্ন সিরিজের বিল হিকক, লিখেছেন গোলাম মাওলা নঈম। ব্লু হিল রেঞ্চে হচ্ছেটা কি? রহস্যময় সব লোক বাথানের ক্রু। মালিক ফোক রেবেকো কম রহস্যময় নয়। দুনিয়ার সব কর্কশ চেহারা লোকে কাজে নিয়েছে, আর বদমেজাজি হাঙ্ক বার্নেটের সঙ্গে মেয়ের বিয়ে পাকা করে রেখেছে। অথচ বার্নেটকে জমের মতো ভয় পায় রেবেকের মেয়ে প্রিছিলা। রাজ্য ও রাজকন্যার লোভে প্রেচিলাকে বিয়ে করতে এক পায়ে খাড়া বার্নেট, কিন্তু সে মজে আছে সল্ট লেক শহরের সেলুন মালিক অপূর্ব সুন্দরী জুয়ানিতা ইবানেজে। যে কোনো মূল্যেই স্প্যানিশ এই মেয়েটিকে সে চায়। ব্লু হিল বাতানের সীমানার কাছে পাহাড়ে ঘুরে বেড়ায় রহস্যময় আরেক চরিত্র, ব্ল্যাক রাইডার। কালো পোশাক তার পরনে, চড়েও কালো রঙা একটা তেজি বাকিস্কিনি। কি চায় সে কেউ জানে না, কেউ কখনো তাকে কাছ থেকে দেখেওনি। ক্রমে জমে উঠল নাটক। একে একে সবার মুখোশই উন্মোচিত হলো। ভালো মন্দের বিচার করার তখন সময় নেই, যার যার প্রাণ বাঁচাতে সবাই ব্যস্ত। সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু ব্লু হিল বাথান, আর সবকিছুর নিয়ামক হয়ে দাঁড়ালো কিংবদন্তি একটা নাম, বিল হিকক। শুরু করছি ওয়েস্টার্ন সিরিজের বিল হিকক পার্ট 6। সল্ট ক্রিকে যাচ্ছে ব্ল্যাক রাইডার ওরূপে বিল হিকক। লোক চক্ষুর অন্তরালে থাকা বা পরিচয় লুকিয়ে রাখার ইচ্ছে 16 আনাই আছে, কিন্তু জুয়ানিতাকে দেখার বাসনা তীব্র হয়ে উঠেছে, এতটাই যে কোনো কিছুই এখন আর পরোয়া করছে না। নিজেকে প্রবোধ দিয়েছে মাত্রই তো কয়েক মিনিট, জুয়ানিতার সঙ্গে দুটো কথা বলেই চলে আসবে। ভাগ্য ভালো হলে কেউ জানতেই পারবে না। সল্ট ক্রিকে যাওয়ার আরও একটা কারণ আছে। অভিজ্ঞতা থেকে নির্ভুল পরিস্থিতি বিচার করতে শিখেছে হিকক। সহজাত প্রবৃত্তি ওকে বিপদের পূর্বাভাস দেয়। সল্ট ক্রিক এবং ব্লু হিল রেঞ্জের পরিস্থিতি পর্যালোচনা করে ওর মনে হয়েছে ন্যূনতম একটা বিস্ফোরণ আসন্ন শিগগিরই। সেক্ষেত্রে দৃশ্যপটে ওর আবির্ভাব হওয়ার এটাই মোক্ষম সময়। জুয়ানিতাকে দেখার যতই তাড়া থাকুক, শহরে পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে ফ্যান্ডাঙ্গোতে গেল না ও, এমনকি মূল রাস্তায়ও এলো না, বরং দূর থেকে পুরো রাস্তা আর শহরের দৃশ্যমান অংশ পর্যবেক্ষণ করলো অনেকক্ষণ। ঝলমলে আলোর বন্যায় ভাসছে ফ্যান্ডাঙ্গো। পাশে এক্সপ্রেস বা স্যান্ডার্স সেলুনও আলোর বন্যা বইছে। শহরে ঢোকার প্রায় আধ ঘন্টা পর রাস্তায় বেরিয়ে এলো হিকক। ধীর চালে ঘোড়াটাকে হটিয়ে এক্সপ্রেসের সামনে পৌঁছে স্যাডল ছাড়ল। বড়ডৌকে পা রাখার সময় চিরাচরিত সেই উদ্বেগ আর অস্বস্তি বোধ করল। অচেনা শহরে প্রবেশের সময় যেমন অনিশ্চয়তা বোধ করে, রাস্তার দুধারে সতর্ক দৃষ্টি চালালো, প্রতিটি দালান পর্যবেক্ষণ করল। শরীরের সব ইন্দ্রিয় বিপদের আশঙ্কায় টান টান হয়ে আছে। পিস্তলের বৌদলতে বেঁচে থাকা মানুষের ক্ষেত্রে এই সতর্কতার বিকল্প নেই, কারণ যে কোনো মুহূর্তে বিপদ হানা দিতে পারে। নতুন শহরে বরং সেই সম্ভাবনা আরো বেশি। যে কেউ শত্রু হতে পারে, বোঝার উপায় নেই কে শত্রু কে মিত্র। আসলে কারো সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষই বিপজ্জনক। শূন্য ও নীরব রাস্তা, কোথাও কেউ নেই, এমনকি দালানের ছায়া বা কোণেও কাউকে দেখা যাচ্ছে না। সমস্ত লোকজন হয় বাড়িতে কিংবা পানশালায় সময় কাটাচ্ছে। তাবৎ সল্ট লেকে হাতে গোনা কয়েকটা বাড়িতে আলো জ্বলছে। ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বড়জোর 4-5টা হবে। ঘুরে দরজায় ঠেলে এক্সপ্রেসের ভেতরে পা রাখল হিকক। বাম দিকে স্টোর, দেওয়াল জোড়া শেল্পে রকমারি পণ্য সাজিয়ে রাখা, কাটলারি থেকে শুরু করে নানা যন্ত্রপাতি রয়েছে। তার সামনে বাক্স ও থলের সমাহার। ডান দিকে নানা শিল্পে পোশাক, ড্রেস হেড এবং কাউন্টারের শেষ প্রান্তে অ্যামুনিশন ও অস্ত্রশস্ত্র। নাক বরাবর ছোট্ট বার, মুদি সামগ্রী আর খোলা ব্যারেল সাজিয়ে রাখা শেষ প্রান্তে। স্টবের পাশে দুই বুড়ো বসে আছে। বারে মালিক হুয়ান ডেকোর সঙ্গে গল্প করছে মন্টানা। দীর্ঘ কামরার ডান পাশে চলে এলো হিকক।
বাক্স ও ব্যারেলে ভরা জায়গাটা। বারের কাছে পৌঁছতে মুখ তুলে তাকালো মন্টানা। সঙ্গে সঙ্গে হিকক উপলব্ধি করলো ওর পরিচয় ফাঁস হয়ে গেছে। সম্ভব হলে রাই দাও, মৃদু স্বরে ফরমাইশ দিল ও। সতর্ক চোখে মন্টানাকে দেখলো এক নজর। তুমি কি পান করবে ফ্রেন্ড? মুখ শুকিয়ে গেছে মন্টানার। কিছু বলতে মুখ খুলল সে। শুষ্ক লাগায় ডোক গিলল। শেষে চেষ্টাকৃত কণ্ঠে বলল, রাই, আমার জন্য রাই দিও হুয়ান। পর্তুগিজ মালিক কিছু বুঝেছে কি না বোঝা গেল না। নির্বিকার মুখে রাই পরিবেশন করলো। তবে পলকের চাহনিতে আগন্তুকের পরনে ঝকঝকে ধূসর শার্ট, প্ল্যাট ব্রিমের আন করা হ্যাট এবং নিখুঁত খৌরি করা মুখ ঠিকই খেয়াল করেছে। দুটো গ্লাসের পাশে বোতল রাখল সে। এই ব্যবসায় বহু বছর ধরে আছে। লোক দেখা মাত্র বুঝতে পারে কার পকেটে টাকা আছে। ইতিমধ্যে কিছুটা সামলে নিয়েছে মন্টানা। ভেতরে ভেতরে উত্তেজিত সে। না চাইতেই জল। ভেবেছিল এর সঙ্গে দেখা করার জন্য বহু কাঠ পোড়াতে হবে, অথচ নিজেই সামনে হাজির হয়ে গেছে বিল হিকক। কপাল একেবারে কোলে এসে পড়েছে পোক রবেকের টাকা। তবে অস্বস্তিও বোধ হচ্ছে। বুঝে গেছে এই লোক পিস্তল বাড়া খাটাবে না। সেক্ষেত্রে রবেকের প্ল্যান মাটি হয়ে যেতে পারে। তাতে অবশ্য কিছু যায় আসে না। একটা খবর পৌঁছে দিতে পারলেই ওর দায়িত্ব শেষ। এদিক দিয়ে কোথাও যাচ্ছ? আলাপি স্বরে জানতে চাইল মন্টানা। বলা যায়। এলাকাটা মন্দ নয়, কি বলো? হ্যাঁ, থাকতে চাইলে কাজের অভাব হবে না। ব্লু হিলের ফোরম্যান হান্ক বার্নেট কয়েকদিন আগে একজনকে কাজে নিয়েছে সে। হঠাৎ নিচু হয়ে গেল মন্টানার কণ্ঠ। নিশ্চিত আর কেউ ওদের কথা শুনতে পাবে না। সেদিন ফোক রেবেকের সঙ্গে কথা হলো। বলল খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য বিশেষ একজনকে খুঁজছে। যেভাবে পিস্তল ঝুলিয়েছ, মনে হচ্ছে ওগুলোর ব্যবহার ভালো জানো তুমি। হয়তো তোমাকে দেখলে নিশ্চিত হবে পোক রবেক। গ্লাসের দিকে স্থির হয়ে আছে হিককের দৃষ্টি। ব্যবহার কি? ফাঁদ নয় তো? হঠাৎ গানম্যানের দরকার পড়েছে রোলেসের। দেখি, কথা বলতে তো অসুবিধা নেই, ভালো লাগলে ভেবে দেখব। মিশ্র প্রতিক্রিয়া হলো মন্টানার। একদিকে সন্তুষ্ট বোধ করছে, একই সঙ্গে হতাশ হয়েছে। বিল হিককের কথা অনেক শুনেছে। ফোক রবেকের কাজটা যদি সে নেয়, তার মানে বিস্তর লেনদেন হবে। সেক্ষেত্রে আরো বড় দাও মারা যেত, আরো বেশি খসানো যেত রবেকের কাছ থেকে। এমনকি ও নিজেও সক্রিয় হতে পারত। ভাবতেই পারিনি অমন একটা প্রস্তাবে রাজি হয়ে যাবে হিকক। দুর্দর্শ এই পিস্তলবাজ বাড়া খাটে না বলেই জানতো। অনেক লোক থাকে শহরে, মৃদু স্বরে জানতে চাইল হিকক। বেশি না। বার্নেটের কথা যদি জানতে চাও, শহরেই আছে। রবেকের কাজের ব্যাপারে ওর সঙ্গে আলাপ না করাই ভালো। আমার কাছে মনে হলো রবেকের কাজটা খুবই গোপনীয়, কাউকে জানতে দিতে নারাজ সে। নট করলো হিকক। ঘটনা পরিষ্কার হলো না, দুর্বোধ্য মনে হচ্ছে আপাতত। তবে সময় ঠিকই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সবকিছুর পরও একটা সুযোগ, হয়তো এতেই কাজ অর্ধেক উদ্ধার হয়ে যাবে। রাষ্ট্রের কাছে শুনেছে কোনো একটা ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে হ্যাং বার্নেট, যার সঙ্গে ফোক রলেচের সম্পৃক্ততা নেই। হয়তো বার্নেটের চেয়ে বেশি জানে রোলেস। এই বার্নেট লোকটা কেমন? হালকা চালে জিজ্ঞেস করলো ও। বদ একটা দানব বলতে পারো। সত্যি কথাই বলল মন্টানা। পিস্তলে অসম্ভব চালু এবং সামান্য ছুতোই ব্যবহার করার জন্য মুখিয়ে থাকে, কিন্তু হাত পা ব্যবহার করতে আরো বেশি সিদ্ধহস্ত সে। সামান্য বেতাল করেছে তো তোমার উপর হামলে পড়বে, অমন একটা সুরে যাদের, তারা বোধহয় এমনই। মাঝে মধ্যে আমার মনে হয় লোকটা রীতিমতো অসুস্থ, নইলে মানুষকে ধরে পেটানোর জন্য এমন অধীর থাকবে কেন? জঘন্য। ওর সঙ্গে কথা বলতে গেলেও বিপদ, কখন খেপে যায় বলা মুশকিল।
আর খেপে গেলে রেহাই নেই, গায়ে দু একটা দাগ পড়বি। মন্টানার কণ্ঠে অসন্তোষ চাপা থাকলো না, বোঝা গেল হাঙ্ক বার্নেটকে অপছন্দ করে। স্থানীয় লোক? না, বছর কয়েক হলো এসেছে। এখানকার সবাই এ নিয়ে অনেক কানাঘুষা আর আলোচনা করেছে, কিন্তু কেউ বলতে পারে না কোত্থেকে এসেছে বার্নেট, কিংবা এখানে আসার আগে কি ছিল। কে যেন একবার ব্লুমফিল্ডে ফোর্ট স্টকটনের সঙ্গে কথা বলতে দেখেছিল ওকে। ফোর্ট স্টকটনের নাম জানে হিকক। স্টকটন গ্যাংয়ের নেতা, ব্লুমফিল্ডের মার্শাল ছিল একসময়। লিঙ্কন কাউন্টি যুদ্ধে স্ট্যান্টল ম্যাকুইনদের বিরুদ্ধে লড়েছিল। ম্যাকুইনদের পক্ষ নিয়েছিল বিলি দ্য কিড। যে কোনো বিচারে ফোর্ট স্টকটন অসৎ মানুষ, বদ লোক বলে জানে সবাই, এবং মহা বিপজ্জনক। আইনের মানুষ খারাপ হলে যা হয়। উঠে দাঁড়ালো হিকক। রবেককে বলো ওর সঙ্গে কথা বলে নেব। আগামী কয়েকদিনের মধ্যে সুবিধা মতো সময় দেখা করবো ওর সঙ্গে। ঘুরে বারের কাছে চলে এলো। বিশাল জানালা দিয়ে রাস্তা দুপাশ জরিপ করে নিশ্চিন্ত হওয়ার পর বিল মিটিয়ে বেরিয়ে এলো এক্সপ্রেস থেকে। ঝলমলে আলোর বন্যায় বাঁচতে থাকা ফ্যান্ডাঙ্গোর দিকে এগোলো। এবার আর দেরি বা দ্বিধা করলো না, দরজা ঠেলে চট করে ভেতরে ঢুকে পড়ল। উপচে পড়া ভিড় সেলুনে। কাউটাউনের সেলুন কেমন হওয়া উচিত জানে জুয়ানিতা। লোকজনের পছন্দ বা রুচি অনুযায়ী তৈরি করে ও। তাই এই পর্যন্ত যেখানেই গেছে কোনো বাড়ি ব্যবসা খারাপ হয়নি ওর। আসলে সব জায়গায় রমরমা ব্যবসা করেছে ও। আলো ঝলমলে বার, ড্যান্স ফ্লোর, বাজনার আয়োজন সব মিলিয়ে ভারী চমৎকার। এক পাশে 6টা টেবিল রয়েছে, প্রতিটা চেয়ার ভরা উৎসুক দর্শকেরও অভাব নেই। দীর্ঘ বারের এ কানা থেকে ও কানা পর্যন্ত হুইস্কি খোরদের ভিড়। বিজনেস স্যুট পরা কয়েকজন লোক সাধারণ খদ্দেরদের সঙ্গে মিশে রয়েছে। হিককের অভিজ্ঞ চোখে ধরা পড়ল প্রত্যেককে সশস্ত্র। খদ্দেরদের মধ্যে কাউহ্যান্ড বেশি, ভবঘুরে ব্যবসায়ী, ড্রামার বা অন্য পেশার লোকজনও রয়েছে। বাজনার সঙ্গে টেবিলে চলমান ফোকার এদের মূল আকর্ষণ। সবার আগে গেবট্রিনো দেখতে পেল ওকে। বারের পিছনে একটা দরজার সামনে বরাবরের মতো বসে আছে সে। হিকককে দেখেই এতটুকু বদল হলো না অভিব্যক্তি। স্রেফ পলকে দেখে নিল আপাতমস্তক, তারপর বসে থেকে এক হাতে দরজার গায়ে ছোট্ট 3টে টোকা দিল। ভেতরে সংকেতটা শুনতে পেল জুয়ানিতা জুয়ারেজ। আয়নার সামনে ছিল, টোকা মাত্রই ধক করে জ্বলে উঠল কলজে। হৃদস্পন্দন দ্রুততর হয়ে উঠল। এই টোকার মানে জানে ও, হিকক এসেছে। 3 বছর হলো ওদের সম্পর্ক। 3 বছরের প্রতিটি দিন হিকক ওর প্রাণ পুরুষ। প্রতিটি মিনিট মিনিট তাকে ভালোবেসে কাটছে ওর। অনেক অনেক দিন পর যখন হঠাৎ এসে ওর সামনে দাঁড়ায়, তার পায়ের শব্দ, ভরাট কণ্ঠ, এমনকি গেবট্রিনোর তাৎপর্যপূর্ণ ওই টোকার সংকটও ওকে উতলা করে তোলে। রক্ত মাংসের মানুষটা সামনে এসে দাঁড়ালে তাবৎ দুনিয়া তুচ্ছ হয়ে যায়। তখন শুধু একজনই থাকে ওর পৃথিবীতে, বিল হিকক নামের রুক্ষ মানুষটা। বারের প্রান্তে পৌঁছে গেছে হিকক। ওকে দেখতে পেয়ে দ্রুত এগিয়ে এলো বেন হাওয়ার্ড। একটা বোতল আর গ্লাস নামিয়ে রাখলো সামনে। প্রায় চোখে পড়ে না, সামান্য মাথা নেড়ে ইশারা করলো সে। ইশারা অনুসারে দৃষ্টি ফেরালো হিকক। ভিড়ের মধ্যে সবার মাথা ছাড়িয়ে বিশাল দেহি হাঙ্ক বার্নেটকে দেখতে পেল। ঘরের যে কোনো লোকের চেয়ে অন্তত 8-10 ইঞ্চি লম্বা, চড়া বুকের ছাতি, পেশিবহুল প্রশস্ত কাঁধ, দৈত্য বলা চলে। এমন দোহারা গড়ের মানুষ কমই দেখা যায়, অস্বাভাবিক লম্বা। টানা ড্রিঙ্ক করায় মুখ লালচে হয়ে গেছে ব্লু হিল ফোরম্যানের। স্বচ্ছ নীল চোখে বেপরোয়া ও উদ্যত চাহনি। নিজের সম্পর্কে তার জানা আছে, জানে ঘরের যে কোনো লোককে শক্তিতে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। সবাই সমজে চলে থাকে। এই দম্ভের সঙ্গে তার নিরন্তর বসবাস। স্রেফ আনন্দ পাওয়ার জন্য মাঝে মধ্যে চারপাশে নজর বুলাচ্ছে। নিজের উপর অন্যদের ভয়ার্ত বা সমীহ মাখানো চাহনি দেখে তলে তলে আমোদ পাচ্ছে। দুনিয়াটা শক্তির পূজারী, আনমনে ভাবল হাঙ্ক বার্নেট। এদিকে র্যাম রোডের ছায়া সঙ্গীদের স্পষ্ট করতে ব্যস্ত হিকক।
চিপচিপে কোদাল মুখ লোকটা মেহলার না হয়ে যায় না। সাদা গোমড়া মুখের স্যান্ডার্সও আছে, আর আছে সকেরও। গেপট্রিনও যে দরজার সামনে বসে আছে, বারবার সেদিকে চলে যাচ্ছে বার্নেটের চকিত চাহনি। খেয়াল করলো হিকক। বেশ কিছুক্ষণ বার্নেটকে নিরীক্ষ করলো ও। দৃশ্য তো সরাসরি একবারও তাকালো না। বারের পেছনের আয়নায় তাকে দেখতে পাচ্ছে, কিংবা কখনো কখনো স্রেফ চোখের কোণ দিয়ে দেখে নিচ্ছে। ওজন বুঝতে চাইছে মানুষটার। বিশাল দেহি মানুষ, দৈত্যের মতো শক্তি ধরে দেহে, কিন্তু এক ফোঁটা বাড়তি মেদও নেই। এমনকি চড়া গাড়েও পেশির অপূর্ব সমাবেশ, আর সরু ঠোঁট ও চাহনিতে এক ধরনের জান্তব নিষ্ঠুরতা রয়েছে। মানুষটার আগাগোড়া পাশবিক উন্মুক্ততায় ভরা। এই ধরনের লোক ওর অপছন্দ, প্রায় ঘৃণা করে এদের। বার্নেটের আসল পরিচয় বা উদ্দেশ্য জানা না থাকলেও তার প্রতি কঠোর মনোভাব পোষণ করত হিকক। সহসা বার রুমে বেরিয়ে এলো জুয়ানিতা। সরাসরি না তাকিয়েও ব্যাপারটা বুঝতে পারল হিকক। অন্যদের দৃষ্টি সরে গেছে সেদিকে, এবং প্রত্যেকের চাউনিতে সমীয় মিশ্রিত মুগ্ধতা। তাছাড়া অদৃশ্য একটা বন্ধন রয়েছে ওদের মধ্যে। প্রথম থেকে পরস্পরের প্রতি তীব্র অমোঘ আকর্ষণ, এতটাই যে চট করে একে অন্যের উপস্থিতি বুঝে ফেলে। ব্যাপারটা যতটা না শারীরিক, তার চেয়েও বেশি বরং মনের। ঘুরে তাকালো হিকক। কামরার দুই প্রান্তে অবস্থান নেওয়া দুজন মানুষের চার জোড়া চোখ মুহূর্তের জন্য এক হলো। স্মিত মিষ্টি ও অর্থপূর্ণ হাসি ফুটল জুয়ানিতার মুখে। স্বর্গীয় আত্মপ্রসাদ অনুভব করল হিকক। মনে হলো ভিতরটা চাঙ্গা হয়ে উঠেছে মুহূর্তে। কাছের তাসের টেবিলের দিকে দৃষ্টি চলে গেল জুয়ানিতার। কি যেন বলল এক খেলোয়াড়কে। হাঙ্ক বার্নেটও দেখছে জুয়ানিতাকে। দেখে আর দেরি করেনি, হুড়মুড় করে এগিয়ে এলো। দৃষ্টি কটুভাবে গায়ের জোরে কয়েকজনকে সরিয়ে দিল সে। জুয়ানি তার সামনে পৌঁছে গেল। লোকগুলো প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু ঘুরে দৈত্যাকার হ্যাঙ্ক বার্নেটকে দেখে নীরবে হজম করে ফেলল ব্যাপারটা। তুমি তাহলে এসেছো? বার্নেটের কণ্ঠে রাজ্য জয় করার আনন্দ। এসো, একসঙ্গে ড্রিঙ্ক করি। ড্রিঙ্ক করার অভ্যাস নেই আমার। কথাটা বোধহয় আগেও বলেছি তোমাকে। দূর, কারোই অভ্যাস থাকে না, হালকা চালে বলল বার্নেট, মুখে চওড়া হাসি। সব কিছুরই শুরু আছে, তাই না? শুরু করলে অভ্যাস হয়ে যাবে। চলো, আজ আমার সঙ্গে ড্রিঙ্ক করবে তুমি। কথা বলতে বলতে জুয়ানিতার একটা বাহু ধরার জন্য হাত বাড়ালো সে। বরকে গেল জুয়ানিতা। চোখের কোণ দিয়ে দেখছে বার থেকে ওদের দিকে এগিয়ে আসছে হিকক। পরিস্থিতি খারাপের দিকে মোড় নিতে পারে বুঝতে অসুবিধা হলো না। বার্নেট সহজে ছাড় দেবে না, আর হিককও সহ্য করবে না। স্পষ্ট বুঝতে পারল একটা সংঘর্ষ অনিবার্য। দুঃখিত, তোমার সঙ্গে ড্রিঙ্ক করতে পারবো না, ঠান্ডা স্বরে বলল জুয়ানিতা। বন্ধুদের সঙ্গে পান করো না। ততক্ষণে হিকক চলে এসেছে জুয়ানিতার পাশে, কিন্তু কারো দিকে মনোযোগ নেই বার্নেটের। শুধু জুয়ানিতাই রয়েছে তার জগতে। সন্ধ্যা থেকে মেয়েটির বেরিয়ে আসার অপেক্ষা ছিল। ড্রিঙ্ক করতে করতে স্বপ্ন জাল বুনেছে মনে মনে। অধীর অপেক্ষা যেন শেষ হচ্ছিল না, অধৈর্য হয়ে পড়েছিল। সারাক্ষণই ভাবছিল মেয়েটির কথা। নিজেকে বুঝিয়েছে ওর প্রতি জুয়ানিতার বিরাগ নেই। সব মেয়েই শুরুতে খানিকটা বলচাল করে, এই যা। সময় সেটা চলে যায়। দ্বিধা দ্বন্দ্ব করে অনেক সময় নষ্ট করেছে। আর বোকামি নয়, সরাসরি কাজের কথা যাওয়াই ভালো। সরাসরি কাজের কথায় যাওয়াই ভালো। এসো তো, অধীর শোনালো ব্লু হিল র্যামরোডের কণ্ঠ। তোমার সঙ্গে কথা আছে আবার। কিন্তু এই লেডি তো তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, বলল হিকক। ঝট করে ওর দিকে ফিরল বিশাল দেহি বার্নেট। এই প্রথম দেখছে হিককে, কিন্তু গ্রাহ্য করলো না বা পাত্তা দিল না। নিজের ছেয়ে সাইজে ছোটখাটো মানুষ তার কাছে কখনো পাত্তা পায়নি। জুয়ানিতায় মজে আছে পুরোপুরি। যা বেটা ভাগ, নইলে কপালে। কথাটা শেষ করতে পারলো না বার্নেট। হিকককে দেখছে সে, গ্রাহ্য না করে পারছে না। এই প্রথম খুঁটিয়ে দেখছে, গুরুত্ব দিয়ে, ওজন দিয়ে। অন্যের উপর ছড়ি ঘোরাতে যতই পারদর্শী হোক, শিয়ানা মাল
চিনতে অসুবিধা হয় না তার। আপাদমস্তক গাগু লোক সে। বিল হিকককে চেনে না বটে, কিন্তু চট করে বুঝে গেল রোদ পোড়ো মুখের সবুজ চোখের এই মানুষটা আর সবার চেয়ে অনেক অনেক আলাদা। এর চোখে নিষ্পলক নির্ভীক দৃষ্টি, এক্কেবারে পরিষ্কার ধারালো ছুরির মতন। মাখন যেমন মুহূর্তে কাটা হয়ে যায়, এই চোখ জোড়াও তেমনি অন্যের ব্যবচ্ছেদ করে ফেলতে সক্ষম। বিপজ্জনক মানুষ সে চিনবে না তা তো হয় না। তুমি শালা কোন চিড়িয়া? খেকিয়ে উঠল বার্নেট। আমি হলাম সেই লোক যে তোমাকে খানিকটা ভদ্রতা শেখাচ্ছে। এই লেডি তোমার সঙ্গে ড্রিঙ্ক করতে চাইছে না বা কথাও বলতে চাইছে না। ওর মতামতের প্রতি তোমার শ্রদ্ধা দেখানো উচিত। প্রতিক্রিয়া দেখার আশায় নেই হিকক জুয়ানেতার দিকে ঘুরে দাঁড়ালো। মিস জুয়ারেজ, বারের দিকে যাচ্ছিলে তুমি? ঘুরে হিককের সঙ্গে বারের দিকে এগুলো জুয়ানিতা। নিজেকে কামরার মাঝখানে একা আবিষ্কার করলো হ্যাঙ্ক বার্নেট। একটু আগেও জুয়ানিতাকে নিয়ে বন্ধুদের সঙ্গে বাগাড়ম্বর করেছে, আজ একটা কিছু ঘটাবে, অথচ কিছুই করতে পারেনি। কোত্থেকে উড়ে এসেছে এক লোক, সবকিছু মাটি করে দিয়েছে। বোঝা যাচ্ছে দুজনের মধ্যে একটা বোঝাপড়া বা জানাশোনা রয়েছে। তার প্রমাণও পেল এই মাত্র। নিচু স্বরে কে যেন সিটি বাজালো। সঙ্গে সঙ্গে মাথায় রক্ত উঠে গেল বার্নেটের। ব্লু হিল র্যামরোডকে হেনস্থা হতে দেখেনি এরা। আজ যা ঘটল সল্ট লেকবাসীর জন্য উপভোগ্য ব্যাপার। দ্রুত আগে বাড়ল সে। থাবা দিয়ে খামচে ধরল জুয়ানিতার এক কাঁধ। যদিও জানে মেয়েটির সঙ্গী ঠিকই খেয়াল করছে সব, কিন্তু ভাবতেই পারেনি এত দ্রুত সক্রিয় হবে। চট করে সামনে এগিয়ে এসে হাতটা সরিয়ে দিল হিকক। এমন কিছুই আশা করেছিল হ্যাঙ্ক বার্নের, এবং পরিকল্পনা মতো এবার আঘাত হানল। ডান হাতে প্রচণ্ড ঘুষি হাঁকালো, কিন্তু বিস্মিত হয়ে দেখল শরীরে মোচড় তুলে আঘাতটা এগিয়ে গেল হিকক। উল্টো জটপট দু হাতে দুটো ঘুষি বসিয়ে দিল বার্নেটের দেহে। কিসের সামনে পড়েছে বুঝতে পারছে হিকক। শুরুতেই টের পেয়ে গেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এমনিতে অশরীর শক্তি দেহে, তাই খুবই ক্ষিপ্র বার্নেট। চলাফেরা দেখেই বোঝা যাচ্ছে মারপিটে দক্ষ। জীবনে এর চেয়ে কঠিন পরিস্থিতিতে আর পড়েনি, নিশ্চিত হয়ে গেল হিকক। জিততে হলে দক্ষতা এবং ক্ষিপ্রতা দুটোরই সর্বোত্তম ব্যবহার করতে হবে। একের পর এক ঘুষি হাঁকালো। পর্যদস্ত হয়ে পড়ল হ্যাঙ্ক বার্নেট, পিছিয়ে যেতে বাধ্য হলো। ভারসাম্য ফিরে পাওয়ার বা সামলে নেওয়ার আগেই বাম হাতে প্রচণ্ড হুক কষল হিকক। এবার আর সামলাতে পারল না, হুড়মুড় করে মেঝেই লুটিয়ে পড়ল বার্নেট। বসে পড়েছে যেন এমনভাবে পড়েছে বার্নেট। পশ্চাদেশ দিয়ে পড়ার পর হিড় হিড় করে ছেঁচড়ে চলে গেল পুরো 4 ফুট। এই মার এত তীব্র ছিল যে আগেরগুলোকে স্রেফ বাচ্চাদের ঘুষি মনে হচ্ছে। তবে প্রচণ্ড ব্যথার চেয়েও বেশি আহত করেছে অপমান বোধ আর অহমিকা। আয়তনে ও হচ্ছে অর্ধেক একজনের হাতে এইভাবে নাজেহাল হচ্ছে, অথচ ভালো করে এখন পর্যন্ত একটা ঘুষিও বসাতে পারেনি লোকটার দেহে। বেচাল দেহ নিয়ে ভূপতিত হলো বটে বেচাল দেহ নিয়ে ভূপতিত হলো বটে, কিন্তু হ্যাঙ্ক বার্নেট উঠে এলো শীতল প্রতিহিংসা আর বুনো উন্মুক্ততা নিয়ে। বার রুমের রাফ অ্যান্ড ট্যাম্বল স্টাইলের মারপিটের অভিজ্ঞতা আছে হিককের। জানে এতে নির্দিষ্ট কোনো নিয়ম রীতির বালাই থাকে না, যে যেভাবে পারে সুবিধা আদায় করে নেয়। ফ্রি স্টাইল মারপিট বলা চলে। তবে মিনিট খানেকের মধ্যে টের পেয়ে গেল এই বিদ্যায় প্রতিদ্বন্দ্বী আরও বেশি দক্ষ। শরীরের আসরিক শক্তি থাকায় কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে না তাকে। বহু বছর আগে নিউ অরলেন্সে থাকার সময় মুষ্টিযুদ্ধ শিখেছিল হিকক। বেশ দক্ষতাও অর্জন করেছিল। সেই বিদ্যাই কাজে লাগাতে হবে। ছুটে এলো হ্যাঙ্ক বার্নেট। সামনে সমানে 2 হাত চালাচ্ছে, তবে হাতের চেয়ে ছুটে আসায় দেহের গতি আর ওজনটাই এই মুহূর্তে বিধ্বংসী মনে হলো। চট করে ডান হাতে তীব্র একটা ঘুষি বসিয়ে দিল হিকক। পরপরই বাম হাতে বুকের পাঁজরে বসালো ঘুষি। তারপর বার্নেটের শরীরে ধাক্কায়
ঝরে পড়া খড়কুটোর মতো উড়ে গিয়ে বারের উপর পড়ল। ওর বুকের সঙ্গে লেপ্টে আছে বার্নেট। মহা উৎসাহে ধোলাই পর্ব শুরু করলো ব্লু হিল র্যামরোড। এখন অনেক আত্মবিশ্বাসী সে উপলব্ধি করতে পারছে প্রতিদ্বন্দ্বীকে কোন ঠাসা করে ফেলেছে সে। বারের সঙ্গে ফিট ঠেকানো আর সামনে সে দাঁড়ানো। সে আনা এবার যাবে কোথায়? এক হাতে হিককের গলা চেপে ধরে পিছনে ঠেলে দিল সে। তারপর হাঁটু তুলল কুচকি গড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সবিষয়ে দেখল প্রতিদ্বন্দ্বী ঢের ক্ষিপ্র এখনো। ওর আগেই নিজের হাঁটু তুলে আঘাত ঠেকিয়ে দিয়েছে। একই সঙ্গে ডান হাতে গলা পেঁচিয়ে ধরা বার্নেটের বাম হাতে ঘুষি চালিয়ে সরিয়ে দিল হিকক। আর মুক্ত হওয়া মাত্র জাপ দিয়ে আগে বাড়ল। সোজা হওয়ার সময় ছাদি দিয়ে বার্নেটের নাক মুখ থেতলে দিল। গড় গড় করে রক্ত বেরিয়ে এলো র্যামরডের মুখ থেকে। টলে উঠল সে। ভারসাম্য সামলে নিতে বাতাস খামচে ধরল। তাকে পড়তে দিল হিকক। আগ বাড়িয়ে আঘাত করল না, বরং অপেক্ষায় থাকলো। ধীরে শ্বাস ফেলছে, পরিশ্রান্ত হয়নি। ভিড় দূরে সরে গেছে খেয়াল করলো হিকক। মাঝখানে বড় সড় বৃত্তাকার একটা জায়গা খালি করে দিয়েছে ওদের জন্য। এক পাশে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে গেব ট্রিনো, পাশে জুয়ানিতা। ট্রিনোর নজর বিশেষ করে 3 ব্লু হিল ক্রুর উপর ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করো না বস, কেউ নাক গলাতে পারবে না। বারের কাছ থেকে হিককে উৎসাহ দিল ড্যান হাওয়ার্ড। ঠিক এমন এক লড়াইয়ে একবার হিককের মুখোমুখি হয়েছিল সে কয়েক বছর আগে। দুজনে বন্ধু হওয়ার ঠিক আগে হাওয়ার্ড জানে মারপিটে হিকক কেমন চিজ। হাড়ে হাড়ে শিখেছে। এক সময় সামনে নিল হ্যাঙ্ক বার্নেট। রক্ত চক্ষু মেলে তাকালো। পরিচয় জানা না সে, কিন্তু এতক্ষণে মনের গভীরে খবর চলে গেছে আজ শেয়ানের মুখোমুখি পড়ে গেছে। সহজে পার পাওয়া যাবে না, এমনকি হারতেও হতে পারে। চিন্তাটা অসুস্থ করে তুলল ওকে। হ্যাঙ্ক বার্নেট হারবে, যাকে দৈত্য মনে করে লোকজন, অসম্ভব। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ থেকে রক্ত মুছল সে, কিন্তু হিককের উপর থেকে দৃষ্টি সরায়নি মুহূর্তের জন্য। হ্যাঁ, এইবার আর তোমার রক্ষা নেই, চিবিয়ে চিবিয়ে বলল বার্নেট কণ্ঠে খুনের নেশা। পিটিয়ে তোমাকে মেরে ফেলবো আজ। সতর্কতার সঙ্গে এগিয়ে এলো সে। এখন আর তাড়াহুড়া করছে না। বিশাল 2 মুঠি তৈরি। বুঝে গেছে এই লোককে 2-4টা ঘুষি মেরে হারানো যাবে না, তবে দুশ্চিন্তাও বোধ করছে না। শরীর এখনো জ্বরে জ্বরে আছে। মুখ সামান্য রক্তাক্ত হয়েছে, এই যা। ওটা তেমন কিছু নয়। যা শরীর ঘন্টার পর ঘন্টা লড়ে যেতে পারবে। ওকে হারাতে পারবে এমন বান্দা দুনিয়ার বুকে পয়দা হয়নি। আজও সে জিতবে, বরাবর যা হয়। পাক্কা 300 পাউন্ড ওজন। হাঁটার সময় বড় ডগ কাঁপতে থাকে। বেশিরভাগ মানুষ দৃষ্টি উঁচু করে কথা বলে ওর সঙ্গে। শরীর তো নয়, পুরুষ্ট পেশির অপূর্ব সমন্বয়। হাতাহাতি বা পিস্তল দুটোতেই অবিশ্বাস্য ক্ষিপ্রতা অর্জন করেছে বহু বছরের অনুশীলনে। জীবনের প্রথম মারপিটেও সে হারেনি। নেহাত আনাড়ে ছিল, কৌশলের কিচ্ছু জানত না, কিন্তু স্রেফ গায়ের জোরে ওকে জিতিয়ে দিয়েছিল। তারপর চট করে আয়ত্ত করে নিয়েছে সব কিছু। আজ হারেনি কারো বিরুদ্ধে। ক্ষিপ্রতা, কৌশল আর দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে মারকুটে ও বিধ্বংসী একজন লড়িয়ে হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে অন্য কারো স্থান নেই। আর সবাই ওর নিচে, কারণ তার জীবনে পরাজয় বলতে কিছু নেই। হ্যাঙ্ক বার্নেট অজেয়। এগিয়ে এলো বার্নেট। বাউতা দিয়ে ঝোঁটের দিক আগে বেড়ে ঘুষি হাঁকালো, কিন্তু কোনো দিকে সরে যায়নি হিকক। এগিয়ে বা পিছিয়েও যায়নি। নিজের জায়গায় পা ফাঁক করে জুত হয়ে দাঁড়িয়েছে। হ্যাঙ্ক বার্নেট আগে বাড়া মাত্র এক কদম নিজেই এগিয়ে গেল। তারপর বিদেশি শিক্ষার ঘুষি হাঁকালো। প্রচন্ড মারে বারবার কেঁপে উঠল হ্যাঙ্ক বার্নেটের দৈত্যাকার দেহ। মুখ আর পাঁজর টার্গেট করেছে হিকক। ইতিমধ্যে বিকৃত হয়ে গেছে বার্নেটের মুখ। রক্তাক্ত, বীভৎস ও থ্যাতলানো দেখাচ্ছে। পাঁজরের অন্তত কয়েকটা হাড়ে চির ধরে গেছে নির্ঘাত।
প্রতিটি আঘাতের সঙ্গে সারা অস্তিত্ব কাঁপছে। অবস্থা বেগতিক দেখে কৌশল বদল করল বার্নেট। এখন আর ভারী বা ওজনদার ঘুষি হাঁকাচ্ছে না, বরং ছোট ছোট আঘাত হানছে। এরই একটা হিককের চিবুকে লাগলো। অরক্ষিত ছিল বলে ওটাই বিষম মনে হলো। উড়ে গিয়ে মেজে আছড়ে পড়ল হিকক। প্রতিদ্বন্দ্বীকে পড়তে দেখে ধৈর্য হারিয়ে ফেলল বার্নেট। ছুটে গেল সে। লড়াই শেষ করার জন্য মরিয়া হয়ে পড়েছে, বুঝে গেছে এটাই মোক্ষম সুযোগ। হিকককে উঠে দাঁড়াতে দিলে আর চড়া হতে পারবে না, সুতরাং সে সিধা হওয়ার আগেই যা করার করে ফেলতে হবে। হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল বার্নেট। ৩০০ পাউন্ড ওজন দেহের ওপর আছড়ে পড়লে কি হতো বলা মুশকিল, কিন্তু করুণ এই অভিজ্ঞতা হলো না হিককের। বুনো চিতার ক্ষিপ্রতায় গড়িয়ে সরে গেল। এদিকে লক্ষ্যভ্রষ্ট হয়ে বারের দিকে ছুটে গেল বার্নেট। তাল সামলাতে পারেনি, তার গতি আর পতনকে আরো ত্বরান্বিত করল হিকক। কোমরের উপরে ওজন দেওয়ার একটা ঘুষি হাঁকালো ডান হাতে। শরীরে মোচড় তুলে হিকককে খামচে ধরল বার্নেট। সামলে নিয়েছে নিজেকে, কিন্তু তার জন্য বিস্ময় আরো বাকি ছিল। কিছু বুঝে ওঠার আগেই পেটে প্রচন্ড আঘাত টের পেল। জোড়া বুটের লাথিতে উড়ে গিয়ে ১০ হাত দূরে পড়ল সে। থরথর করে কেঁপে উঠল মেজে। বারের পেছনে তাকে রাখা বোতল আর গ্লাস ঝনঝন করে কাঁপতে থাকলো কয়েক সেকেন্ড। তারপর সবকিছু স্থির হয়ে এলো এক সময়। শক্তি, দম এবং মনোবল কোনোটারই ঘাটতি নেই বার্নেটের। প্রমাণ করার জন্যই যেন ছট করে উঠে দাঁড়ালো সে। তারপর একে অন্যের মুখোমুখি হলো ওরা। ঠিক কুস্তিগিরদের মতো আঁকড়ে ধরল পরস্পরকে। সুযোগ বুঝে মারছে, এমনকি কখনো কখনো কপাল ঠেকছে পরস্পরের, কিন্তু কারও হাত থেমে নেই। মুষ্টিযোদ্ধাদের মতো সদা ব্যস্ত, কখনো মার ঠেকাচ্ছে, কখনো পাল্টা মারছে। পায়ের ভর বদল করছে হিকক। পাটা শূন্য আছে। এ সময় ৮২ শিক্ষার ঘুষি এসে পড়ল বুকে। হুড়মুড় করে পেছিয়ে গেল ওর দেহ। তাল সামলাতে না পেরে আছড়ে পড়ল বারের উপর। ঝড়ের বেগে এগিয়ে এলো দত্ত। দুহাতে বেষ্টনী দিয়ে আবদ্ধ করলো ওকে। কোমরের উপর ভারী দুই বাহু দৃঢ় শিকলের মতো চেপে বসেছে ক্রমশ। গায়ে ওসরের শক্তির প্রভাব টের পাচ্ছে হিকক। পেটের সব বাতাস বেরিয়ে গেছে ওর। সিঁড়ি দাঁড়ায় যন্ত্রণা বোধ হচ্ছে। বুকের সঙ্গে বুক মিশিয়ে প্রচন্ড চাপ দিচ্ছে বার্নেট। আর একটু চাপ বাড়লে মট করে হাড় ভেঙে যাবে বোধ হয়। এদিকে জয়ের সুবাস পাচ্ছে বার্নেট। উল্লাসে আরো দ্বিগুণ উৎসাহে চাপ বাড়ানোর প্রয়াস পেল। কিন্তু প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে উঠল হিকক। হাঙ্ক বার্নেটের দুই বাহুর ফাঁকে ঢুকিয়ে দিতে পেরেছে জোড়া হাত। ঠেলে সরিয়ে দিতে চাইছে দত্তকে, কিন্তু এক চুলও নড়ল না। বিপুল বিক্রমে চড়া হয়েছে ব্লু হিল ফোরম্যান। ইচ্ছে হিককে চ্যাপটা করে ফেলবে। দুই বুড়ো আঙ্গুল দিয়ে দত্তের তলপেটে খোঁচা মারল হিকক, বেশ জোরে এবং নিচুতে করেছে আঘাতটা। তীব্র ব্যথায় ছিটকে সরে গেছে বার্নেট। ফাঁস আলগা হয়ে গেল। সঙ্গে সঙ্গে সক্রিয় হল হিকক। চট করে দুটো শরীরের মাঝে সামান্য যে ফাঁক রয়েছে সেখানে এসে পাশ ফিরে দাঁড়ালো। এবার বার্নেটের ডান আস্তিন বাম হাতে চেপে ধরে ডান বাহুতে কোমর জাপটে ধরল। তারপর বাম হাতের ঝাঁকিতে মোচড় তুলল বার্নেটের দেহ। কুস্তির কায়দায় ৩০০ পাউন্ডের ভারী শরীর নিয়ে আছড়ে পড়ল মেঝে। ফের কেঁপে উঠল পুরো সেলুনের কাঠামো। চট করে দূরে সরে গেল হিকক। হাতের চেটো আর আস্তিন দিয়ে মুখ থেকে রক্ত মুছল। এই রক্তের প্রায় সবটাই বার্নেটের। স্লথ গতিতে উঠে দাঁড়ালো সে। উন্মুক্ত আক্রোশ ও জিজ্ঞাসা বোধ করছে সে। এতটাই যে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। বিধ্বংসী জেদ আর রাগে সারা গা জ্বলছে। চোখে দিকি দিকি চাহনি। আরো একটা জিনিস এই প্রথম অনুভব করছে সে, হ্যাঁ, ভয় বা শঙ্কা আজকের লড়াইয়ে হেরে যেতে পারে। এমন আতঙ্কের সঙ্গে পরিচয় ছিল না কখনো। অকল্পনীয়, অসহ্য, চূড়ান্ত অপমানজনক। আবার ছুটে এলো বার্নেট। মরিয়া হয়ে পড়েছে এবার। খুনের নেশায় অন্ধ্র পায়।
খুনের নেশায় অন্ধ, প্রায় রাগে ফুঁসছে ভেতরে ভেতরে, এমন বেপরোয়া উন্মুক্ততা জীবনে কমই বোধ করেছে। এর শেষ শুধু একটাই, হয় প্রতিদ্বন্দ্বীকে ধুমড়ে মুচড়ে শেষ করে দেবে, নয়তো নিজেই শেষ হয়ে যাবে। মাঝামাঝি কিছু নেই। আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।